ফ্রান্সকে যে স্পেন এইভাবে আদর করে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল থেকে বার করে দেবে, এটা বোধহয় ম্যাচ দেখার আগের মুহূর্ত অবধি আমরা কেউই ভাবতে পারিনি বা আমরা বুঝতেও পারিনি। আমি ভেবেছিলাম একটা এন্ড টু এন্ড ফুটবল হবে, একটা কোথাও টেন্সড সিচুয়েশনে ম্যাচ যাবে, 90 মিনিটে হয়তো ফাইসালা হবে না, হয়তো ম্যাচটা 120 মিনিট অবধি যাবে, ইভেন পেনাল্টি শুট আউটে গেলেও অবাক হওয়ার থাকবে না, কারণ দুটো টিম দু রকম ক্যারেক্টার শো করেছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ। যেখানে স্পেনকে দেখে মনে হয়েছে যে দে আর হার্ড টু বিট, আর ফ্রান্সকে দেখে মনে হয়েছে যে অপোনেন্টের ডিফেন্স শুরু থেকে কাঁপতে শুরু করে যখনই ফ্রান্সের প্লেয়ারদের পায়ে বল পড়ে যায়। এবং আমি আমার প্রিভিউতেও এই বিষয়টা শেয়ার করেছিলাম যে ফ্রান্সকে হারাবে কে? ফ্রান্সকে হারানোর মতো আপাতত কাউকে দেখা যাচ্ছে না, যারাই এসেছে তারা কিন্তু স্ট্রাগল করেছে, কিন্তু এই স্পেন টিমটার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। ডিসিপ্লিনের ওয়েতে বলো বা কোথাও মেন্টালিটির জায়গা থেকে বলো, মোমেন্টামের জায়গাতে বলো, ক্যারেক্টারের জায়গাতে বলো, পাস্ট রেকর্ড বলো, স্ট্যাটিস্টিক্স বলো, প্রত্যেকটা জায়গাতে কিন্তু স্পেনের টিমটার মধ্যে সেই অ্যাডভান্টেজ রয়েছে যে দে ক্যান বিট দিস ফ্রান্স টিম। বাট স্টিল অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রত্যেকেই মনে করেছিল যে ফ্রান্স ইজ দ্য ফেভারিট। হয়তো যেভাবেই হোক না কেন একটা ক্লাচ পারফরমেন্স দিয়ে একটা ক্লাচ গোল দিয়েও ম্যাচটা হয়তো বার করে নিতে পারবে, এবং ফ্রান্স তাদের কনজিকিউটিভ 3 নম্বর ফাইনালটা খেলবে। কিন্তু সেটা হয়নি। সেটা হয়নি, তার 3টে মেন রিজন আছে। এক, ডিসিপ্লিন। এই স্পেন টিমটাকে অন্য লেভেলের ডিসিপ্লিনড লাগছে। তুমি অ্যাটাক ওয়াইজ দেখো, মিডফিল্ড দেখো, যেটা ওয়ার্ল্ড কাপের এই মুহূর্তে সেরা মিডফিল্ড। তুমি ডিফেন্স দেখে নাও, 7টা ম্যাচে একটা গোল যারা কনসিড করছে, সেন্টার ব্যাকরা টপ ফর্মে রয়েছে, উইং ব্যাকরা কুকুরেলা এবং পেড্রো পোরো একটা অসাধারণ জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তার সাথে গোলকিপার উনাই সিমন, একজন সুইপার গোলকিপার কীরকম হয়, তার রোলটা কি থাকে আমরা কালকে রাত্রে দেখেছি। 2 থেকে 3টে যে অবভিয়াস চান্স বক্সের বাইরে এসে বাঁচিয়েছে, বক্সের ভেতরে অনেক রকম ভাবে বল সেভ করেছে, কোথাও বারবার ম্যানুয়েল নোয়েরের কথা কিন্তু মনে করায়। উনাই সিমন কিন্তু মানে ওই ক্লাসের গোলকিপার বলে অনেকে ধরে না, কিন্তু এইবারের ওয়ার্ল্ড কাপে অনেক মিথ ভেঙে যাচ্ছে, অনেক মিথ ভেঙে যাচ্ছে ভাই। প্রিমিয়ার লিগের গোল্ডেন গ্লাভস উইনার, হি ইজ অন দ্য বেঞ্চ কনজিকিউটিভ 7টা ম্যাচে ওয়ার্ল্ড কাপে। কেন ইমাজিন, গোটা ওয়ার্ল্ড কাপ সে একটা সেকেন্ডও গেম টাইম পেল না। উনাই সিমনের ফেনোমেনাল একটা রান যাচ্ছে, গোটা টিমটার একটা ফেনোমেনাল রান যাচ্ছে। একটা সিঙ্গেল গোল খেয়ে 7টা ম্যাচ থেকে একটা টিম ওয়ার্ল্ড কাপ ফাইনালে যাচ্ছে, মানে দিস ইজ জাস্ট আনবিলিভেবল রেকর্ড। 2 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে টেম্পারমেন্ট। দেখো ম্যাচের 1 মিনিট থেকে 90 মিনিট অবধি স্পেন টেম্পারমেন্ট ধরে রেখেছিল, ডিফেন্সিভলি, মিডফিল্ডে, ফরওয়ার্ডে, যে যেখানে বল পাচ্ছে সেখান থেকে তাড়া করছে, সেখান থেকে ফ্রান্সের টিমটাকে তাড়া করছে। কারণ একটা জিনিস বুঝতে পেরেছিল যে টেম্পারমেন্ট যদি লুজ হয়ে যায়, যদি 1 মিনিটের জন্য আমার কোথাও বল কন্ট্রোল হারিয়ে যায়, এই ফ্রান্স টিমটার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, দে ক্যান বিট আস। তো কোনোভাবে ম্যাচের যে মোমেন্টাম রয়েছে, ম্যাচের যে টেম্পারমেন্ট রয়েছে, সেটাকে লস করা যাবে না। স্পেন কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অন্য লেভেলের একটা পেশেন্স রয়েছে এই টিমটার মধ্যে, ধৈর্য শক্তি ভাই আলাদা লেভেলের। মানে 1 মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য এই টিমটা কিন্তু ফিজিক্যাল ফুটবলে যাচ্ছে না, কারণ জানে ওটা তাদের শক্তি নয়, ফিজিক্যাল ফুটবলটা ওদের কোয়ালিটি নয়। ওদের কাছে আসল খেলাটা হচ্ছে স্কিল, আসল খেলাটা হচ্ছে বলের ওপর কন্ট্রোল, নিজেদের মধ্যে কম্বিনেশন, পাসিং ফুটবল। এই যে কোথাও নিজেদের মধ্যে বোঝাপড়ার ব্যাপারটা, এটা কিন্তু দে লা ফুয়েন্তে কমপ্লিটলি ইনজেক্ট করতে পেরেছেন। সেই কারণে টিমটাকে ধৈর্যশীল লাগছে, মনে হচ্ছে যে লাস্ট মিনিট অবধি তারা কিন্তু ম্যাচের যে রাশ রয়েছে, ম্যাচের যে কন্ট্রোল রয়েছে, ভাই লুজ করবে না, লুজ করার মতো জায়গাতে তারা পৌঁছবেই না। এবং এই গ্রাউন্ডগুলোতেই কিন্তু তারা ফ্রান্সকে ফাইনালি বিট করতে সক্ষম হয়েছে। ফ্রান্স যদি বলি তাহলে একইভাবেই স্পেনের মতো 3টে গ্রাউন্ডে বিট হয়েছে। 1 নম্বর হচ্ছে ল্যাক অফ ক্রিয়েটিভিটি, ক্রিয়েট করতেই দেয়নি না মাইকেল ওলিসে, না এমবাপে, না দেমবেলে, না রাবিও, না ডেজিডুও বা বার্কোলা, না উইং ব্যাকরা উঠে এসে ক্রিয়েট করতে দেয়নি। 2 নম্বর হচ্ছে যে মিডফিল্ডের যে কন্ট্রোল এতদিন ফ্রান্সের দেখা যাচ্ছিল ওয়াজ টোটালি লস্ট, টোটালি লস্ট। মিডফিল্ড বলে ফ্রান্সের কিছু ছিলই না, ধরতেই দেয়নি বল। স্পেন ওই জায়গাতে কন্টিনিউয়াসলি ডমিনেট করেছে। এবং 3 নম্বর হচ্ছে ডিফেন্সিভ ফেলিওর, এবং তার সাথে গোলকিপিংয়ের ভীষণ রকম সমস্যা। ডিফেন্সিভ ফেলিওর যে লেভেলে হয়েছে, আর গোলকিপার বারবার যা হাওলার করছিল, হয়তো কিছু সেভ মাইক মাইনান করেছে, কিন্তু ডিফেন্সিভলি যে টিমটাকে মনে হচ্ছিল যে দে আর ভেরি গুড, কিন্তু সেখানেই তারা পেনাল্টি কনসিড করলো। উইলিয়াম সালিবা চোট পেয়ে উঠে যাওয়ার পর ল্যাক্রোই নামলো, এবং
তারই ভুলে, তার ম্যান মার্কিংয়ের ভুলে কিন্তু পেদ্রো পোরোর ওই গোলটা, ওখানে ড্যানি অলমোর একটা বিরাট আইকিউ লেভেল কাজ করেছে। তো ডিফেন্সিভলি কিন্তু ফ্রান্স কালকে পুরোপুরি এক্সপোজড হয়ে গেছে, এবং এই কয়েকটা পয়েন্ট আমার মনে হয় যে ফ্রান্সের হেরে যাওয়ার জন্য যথেষ্ট। আর একটা কথা আমাদেরকে মানতে হবে যে এক একটা দিন এক একটা টিমের হয়। কালকের এই রাতের সময়টা, এটা কিন্তু ছিল স্পেনের জন্য। স্পেন যা কিছু করেছে সবটাই কিন্তু ক্লিক করে গেছে, যা চেয়েছে তাই পেয়েছে। যেটা মানে ইমাজিন করেছি যে আমি এরকমটা করব, সেটাই কিন্তু করতে পেরেছে। অ্যান্ড ইটস আ ভেরি রেয়ার থিং যে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের মতো মঞ্চ, উল্টো দিকে একটা হট ফেভারিট টিম, লাস্ট দুবারের ফাইনালিস্ট, যাদের অ্যাটাক ওয়ার্ল্ডের এই মুহূর্তে সেরা, 16টা যারা গোল করেছে তাদের মধ্যে তাদের দুজন ফরওয়ার্ডই 13টা গোল করেছে, সেই রকম একটা টিমের এগেনস্টে তুমি যখন কিছু প্ল্যান করে নামছো, সেই প্ল্যান যদি প্রপার ওয়েতে এক্সিকিউট না হয়, তাহলে কিন্তু তারা উল্টো দিকে হাম্বেল করে দিয়ে আদর করে দিয়ে চলে যাবে। স্পেন 16 বছর পর ফাইনালে, এই টিমটা তারা যে ওয়ার্ল্ড কাপ জিততে এসেছে এটা কিন্তু প্রমাণ হলো। এবং অবশ্যই এই টিমটার অনেক প্লেয়ার রয়েছে, তারা কিন্তু লেজেন্ডারি লেভেলে আরও আগামী দিনে উঠবে, এবং 2010-এর সেই টিমটার বহু প্লেয়ারের সাথে এক আসনে বসবে। এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি ছোটো মুখে বড় কথায় বলে ফেলবো, 2010-এর সেই টিমটার থেকে এই টিমটাকে অনেক বেশি ভয়ঙ্কর লাগছে। এবং বেঞ্চের স্ট্রেংথ, ভাই গড লেভেলের একটা বেঞ্চের স্ট্রেংথ রয়েছে এই স্পেন টিমটার। তো আর্জেন্টিনা আসুক বা ইংল্যান্ড আসুক, প্রচুর কাঠখড় পড়াতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, তারপরে গিয়ে হয়তো স্পেন টিমটাকে বিট করতে পারে তারা। কারণ এই ডিফেন্স লাইন ভাঙা ইস নেক্সট টু ইম্পসিবল। বাকি তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।